1971 সালে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগে, মানে 1971 দ্বিতীয়, 47 আমাদের প্রথম স্বাধীনতা, 71 দ্বিতীয়, আর 24 তৃতীয় স্বাধীনতা। এবং 1971-এর এই দ্বিতীয় স্বাধীনতার আগে এবং পরে শেখ মুজিবের রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে আমরা একটা ইন্টারেস্টিং বৈপরীত্য দেখতে পাই। পাকিস্তান আমলে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা। দাবি করা হয় যে তিনি গণতান্ত্রিক আন্দোলন করে বাঙালি জাতিসত্তার মর্মবাণী অনুধাবন করতে সহায়তা করছেন। এটা ঠিক যে তিনি 6 দফার আন্দোলন করছিলেন। তার প্রথম দফাতেই ছিল একটা গণতান্ত্রিক শাসন পদ্ধতির প্রবর্তন দাবি করা। সেই দফায় বলা হয়েছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে। সুতরাং দেখা যাচ্ছে শেখ মুজিব প্রথম স্বাধীনতা যুদ্ধের আগে সংসদীয় পদ্ধতির পক্ষে ওকালিত করছিলেন এবং জাতির কাছে নিজেকে উপস্থাপিত করছিলেন গণতান্ত্রিক সংগ্রামের নেতা হিসাবে। 71-এর স্বাধীনতার পরে বাংলাদেশবাসী কি লক্ষ্য করলো? বিপন্ন বিস্ময়ে দেখলো গণতন্ত্রের ধ্বজাধারী মুজিব কি দ্রুততার সাথে সংসদীয় পদ্ধতিকে ছুঁড়ে ফেলা ফ্যাসিবাদী একনায়কতন্ত্র কায়েম করলো। সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলোর সংখ্যা এবং শক্তি ছিল খুবই সীমিত এবং নগণ্য। সেই অল্প সংখ্যক সীমিত কণ্ঠ তার সহ্য হয়নি। সকল রাজনৈতিক দলের বিলুপ্ত ঘটায় স্বৈর শাসক মুজিব অতি দ্রুতই প্রতিষ্ঠা করলেন কুখ্যাত বাকশাল। সংসদে বাকশাল অনুমোদনের মাত্র 15 মিনিটের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে তিনি বনে গেলেন দেশের সকল ক্ষমতার একছত্র অধিকারী। তাকে অপসারণের কোনো ধারা রাখা হলো না। তার কীর্তিকলাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে তখন তাকে তাজউদ্দিন আহমেদ হিসর করে দিয়ে বলছিলেন যে আপনাকে শান্তিপূর্ণ পথে অপসারণ করার পথ আপনি বন্ধ করে দিলেন। সেই সময়কার বাকশালের স্লোগান ছিল এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। শেখ মুনি আরো এক ধাপ আগায় যেয়ে বলতেন জনতার শাসন নয়, মুজিবের শাসন চাই। অন্য সকল ফ্যাসিবাদী রাষ্ট্র এবং সরকারের মতো মুজিবের বাংলাদেশও হয়ে গেল এক দলের অধীনস্থ এক ব্যক্তির শাসন। একটা রাষ্ট্রের 3টা শাখা বা অংশ থাকে: নির্বাহী বিভাগ অর্থাৎ প্রশাসন, আইন বিভাগ অর্থাৎ সংসদ এবং বিচার বিভাগ অর্থাৎ আদালত। মুজিবের হাতে কুক্ষিগত হলো এই সবগুলি বিভাগ। তিনি নিজেই পরিণত হলেন রাষ্ট্রে। ঠিক একইভাবে হাসিনা পরিণত হয়েছিল অতি রাষ্ট্রে। এইভাবেই স্বাধীনতা যুদ্ধ পূর্বকালের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের নেতা মাত্র 4 বছরের কম সময়ের মধ্যে বাংলাদেশে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের আইকন হয়ে উঠলেন। ফ্যাসিবাদের এমন একটা আইকন স্বদেশের গণতন্ত্র, মানবাধিকার, এমনকি স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি কত বড় হুমকি সেটা তৎকালীন সমাজের সকলেই অনুধাবন করছিলেন। সেই কারণেই ফ্যাসিস্ট শেখ মুজিবের নিষ্ঠুর, আকস্মিক, রক্তাক্ত এবং মর্মান্তিক মৃত্যুতে দেশবাসী চমকিত হইলেও হাত ছেড়ে বাঁচছিল এবং খুশিতে আনন্দে ফেটে পড়ছিল। এডিরে সাহেব এখন সেই পার্টি সং বাজান, যেই পার্টি সং আমাদের বাজানো উচিত ছিল 1975-এর 15ই আগস্টের পরে। সেই একদল বীর সেনানী, সেনাপতি বাংলাদেশকে তখন মুক্তবাজার অর্থনীতি এবং গণতান্ত্রিক বিকাশের মুক্ত স্বাধীন পদে পুনঃস্থাপন করেছিল। এদের সকলেই ছিলেন 71-এর স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা। আমরা তাদের অবদান এবং আত্মত্যাগের কথা ভুলে গেছি। ওই সকল বীরকে সঠিকভাবে মূল্যায়ন, স্মরণ, শ্রদ্ধা করতে ব্যর্থ হয়েছি বলেই এই প্রিয় স্বদেশ এখনো দুর্গতি থেকে বের হয়ে আসতে পারেনি। 15ই আগস্ট ছিল একটা বিপ্লব, যে বিপ্লবের ওনারশিপ কেউ নিল না, কিন্তু জনতা সেই বিপ্লবের নায়কদেরকে অভিষিক্ত করছিল রাজপথে উচ্ছ্বাস করে, উল্লাস করে। বাংলাদেশের ইতিহাসের নায়করা হলো উপেক্ষিত, আর সেটাই হয়ে উঠল বিপ্লবকে সংহত না হতে দেওয়ার প্রথম ধাপ। বিপ্লব হয়ে গেল বেহাত। সে বিষয়টা আজকে আর আলাপ না করি, কিন্তু আমি অগাস্ট বিপ্লবের সমস্ত সেনানায়কদেরকে, সমস্ত সৈনিকদেরকে আমার বিপ্লবী সালাম জানাই। আজ আবার একটু হিসাব মিলায় দেখা যাক, স্বাধীন বাংলাদেশের প্রথম শাসক শেখ মুজিব কি দেশে সরকারিভাবে বিচার বহির্ভূত প্রথম হত্যাকাণ্ডটি ঘটে শেখ মুজিবের নির্দেশে। বিপ্লবী বামপন্থী নেতা সিরাজ শিকদারকে খুন করেই তিনি ক্ষান্ত হন নাই। জাতীয় সংসদে দাঁড়িয়ে দম্ভভরে চিৎকার করে ঘোষণা করছিলেন, কোথায় সেই সিরাজ শিকদার? তখনই দেখা গেছে শেখ মুজিবুর রহমান নিজেকে মানুষের বাঁচা মরার নিয়ন্তা ভাবতে শুরু করছিলেন।
বিপ্লবী সিরাজ শিকদারকে খুন করার মধ্যে দিয়ে মুজিব বিচার বহির্ভূত হত্যা এবং খুন গুমের কালো হাত উদ্যত করছিলেন। শীঘ্রই তা বহুগুণে সম্প্রসারিত হয়েছিল তৎকালীন বৈষম্য বিরোধী সংগ্রামরত হাজার হাজার বাম প্রগতিশীল নেতা কর্মী সংগঠকদের দিকে। কেউ রেহাই যায় নাই। জাসদ থেকে শুরু করে সিপিবি আদর্শবান এমন সকল যুবকেরা তখন বিশ্বাস করত মুজিব জাতির সাথে প্রতারণা করছে, স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্যগুলি বিসর্জন দিছে, বিশেষ করে একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যের সাথে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতা কুক্ষিগত করছে। মুজিব আমলে তার তৈরি কুখ্যাত রক্ষী বাহিনীর হাতে নিহত হন প্রায় 30,000 তরুণ যুবক, যারা ছিলেন আজকে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের মতোই আত্মোৎসর্গের জন্য প্রস্তুত অকুতভয় তরুণ সম্প্রদায়। মুজিব আমলেই শুরু হয় নির্বাচনী কারচুপি। 1973 সালে বাংলাদেশে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচন কেমন হয়েছিল তা জানার জন্য আবুল মনসুর আহমেদের কাছ থেকে শুনি। উনি লিখতেছেন, শেখ মুজিব প্রবীণ ও দক্ষ পার্লামেন্টারিয়ানদেরকে পার্লামেন্টে ঢুকিতে না দিবার জন্য সর্বশক্তি নিয়োগ করিলেন। আমি দেখিয়া খুবই আতঙ্কিত ও চিন্তাযুক্ত হইলাম যে নির্বাচন চলাকালে আওয়ামী নেতৃবৃন্দ অপোজিশনের প্রতি যে মনোভাব অবলম্বন করিয়াছিলেন সেটা সাময়িক অবিবেচনা প্রসূত ভুল ছিল না। তারা যেন নীতি হিসাবেই এই পন্থা গ্রহণ করিয়াছিলেন। নির্বাচনের ফলে অপোজিশন একরূপ শূন্যের কোঠায় পৌঁছাইছিল। আবুল মনসুর আহমেদ ইনি ছিলেন শেখ মুজিবের রাজনৈতিক গুরু এবং আমাদের মাহফুজা নামের বাবা। সে নিশ্চিতভাবে জিততো, আওয়ামী লীগ নিশ্চিতভাবে জিততো বা সংখ্যাগরিষ্ঠ হইতো, তাও কেন এই ঘৃণিত কারচুপি সে করলো? এটা নিয়ে অনেকেই বিস্মিত হয়েছিলেন, কিন্তু উত্তর পান নাই। আজ আমরা সেই উত্তর শুনবো। কেন নিশ্চিত বিজয় যেন কারচুপির পথে শেখ মুজিব অগ্রসর। এই নির্বাচনে আওয়ামী লীগ পাইছিল 300-র মধ্যে 292টা। 10টা সিটের কম পাইলে সরকারিভাবে পার্লামেন্টে বিরোধী দল হওয়া যায় না। ফলে বাংলাদেশে মুজিবের প্রথম এবং একমাত্র নির্বাচনে সৃষ্ট পার্লামেন্টে কোনো বিরোধী দল ছিল না। এটা আমরা কেউ জানি না। পরবর্তীতে একদলীয় ব্যবস্থা প্রবর্তনের প্রাথমিক পদক্ষেপ ছিল এটা। তার মানে সামান্যতম সংসদীয় বিরোধিতা সে টলারেট করবে না। সেই জন্য সে নীতি হিসেবে গ্রহণ করছিল, যে তা নিশ্চিত হওয়া সত্ত্বেও বিপুল ব্যাপক কারচুপির মাধ্যমে সংসদে 292টা আসন নেওয়া যেন কোনোভাবে কোন সংসদীয় বিরোধী দল না থাকে। একই কাজ করছিল আমাদের গত জার্মি নির্বাচনে হাসিরাম, মুজিবের মাইয়া। মুজিবের আরেকটা কুকর্ম ছিল লুটপাটের রাজত্ব কায়েম করা। তার দল পরিবারের লোকজন দুস্থ অসহায় সংখ্যালঘুদের সহায় সম্পত্তি, বাড়িঘর দখল, রেশন কার্ড, পারমিট বাণিজ্য, চোরাচালান, খাদ্যদ্রব্যের মজুতদারি, এই সমস্ত অপরাধমূলক কাজকে মূল অর্থনৈতিক এবং বাণিজ্যিক কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠা করছিল। তখনকার রাজধানী ঢাকার দুর্দশাগ্রস্ত এক রাতে তার বড় ছেলে শেখ কামাল সাঙ্গপাঙ্গ নিয়ে দেশের কেন্দ্রীয় ব্যাংক এলাকায় মানে মতিঝিল এলাকায় পুলিশের গুলি খায় হাসপাতালে ভর্তি হয়েছিল। কি করতে গেছিল আপনারাই বুঝে নেন। ডাকসুর নির্বাচন পর্যন্ত নিশ্চিত হার যায় না, ব্যালট বাক্স ছিনতাই করছিল। এই শেখ কামাল শেখ মুজিবের কুপুত্র একটা ঝুট খোলা জিপ নিয়ে দাপায় বেড়াইতো তার গুন্ডা বা সঙ্গীদের নিয়ে সারা ঢাকা, যারে পাইতো তারাই তারা করতো। আহমেদ সফারে তারা করছিল নিউ মার্কেট এলাকায়, তারা করছিল আহমেদ সফা, জান নিয়ে দৌড় দিছিল এই শেখ কামাল। শেখ মুজিব গোপালগঞ্জ থেকে আসা সামন্ত প্রভুর মতো করে দেশ চালাইতে চাইছিল। তিনি হয়তো নিজেকে গোপালগঞ্জের রাজবংশের প্রতিদ্বন্দ্বী মুসলিম শাসক মনে করতেন। এমনই ছিল তার জ্ঞান গরিমার সর্বোচ্চ স্তর। কোনো লেখাপড়া জানতো না, কিছু লেখাপড়া করে না। তার সাথে জেল খাটছে এরকম একজনের কাছ থেকে আমি শুনছি, আমি আর নাম না কই, আর কয়াই দিই, ওই যে মূলধারা 71-এর লেখক। উনি বলছিল আমাকে যে শেখ মুজিব একটা বই নিয়ে যায় জেলখানায় যাওয়ার সময়, আর ওই বইয়ের এক পৃষ্ঠা সারাক্ষণ পড়ে এবং জেল থেকে বের হওয়ার সময় ওই এক পৃষ্ঠা সে শেষ করতে পারে না। ও দেখায়, কেউ আসলে দেখা বই খুলে দেখায় যে আমি বই পড়িচ্ছি, আর ওই এক পৃষ্ঠা সে জীবনে শেষ করতে পারে না। এই হচ্ছে ওর জ্ঞান গরিমার স্তর। মুজিবের অর্থনৈতিক নীতি দেশকে এতই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেলছিল যে 1974 সালে বাংলাদেশ এক ভয়াবহ দুর্ভিক্ষে পতিত হয়েছিল। মুজিব সৃষ্ট সেই দুর্ভিক্ষে কয়েক লক্ষ দরিদ্র পীড়িত নিঃস্ব নিরীহ মানুষ মৃত্যুবরণ করছিল, আর দারিদ্র্যের সীমানার নিচে পতিত হয়েছিল 65% বেশি মানুষ। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার গবেষণায় দেখাইছিলেন সেই দুর্ভিক্ষ খাদ্যের অভাবের জন্য ঘটেনি, ঘটছিল মজুতদারির কারণে। আর মুজিব কতই নির্লজ্জ, এই দুর্ভিক্ষের সময় সে তার ডাইনিং টেবিল সাজায় 14 পদের খাবার দিয়ে সে লাঞ্চ করত, সেটা আবার পত্রিকাতেও ছাপা হইতো। কেমন নির্লজ্জ একটা। এমন পরিস্থিতিতে মুজিব যখন দেখলো যে সমাজ এবং দেশে
প্রতিবাদ বিক্ষোভ ক্রমশ বেড়ে যাচ্ছে, তখন যৎসামান্য গণতান্ত্রিক ব্যবস্থা বা পরিসর যা অবশিষ্ট ছিল তাও খেয়ে ফেললেন। গণতন্ত্রের পথ অনুসরণ না করে প্রবল স্বৈরাচারী ব্যবস্থা অর্থাৎ লৌহ কঠিন শ্বাসরুদ্ধকর ফ্যাসিজমের পথে পা বাড়াইলেন। শাসন এবং শোষণ করার সবচেয়ে